তখন থেকে হৃদ খান বা তার লোকেদের দেখা পায়নি মায়া। হয়তো মায়াকে দেখার প্রয়োজন বোধ মনে করেননি, তাই আসেনি। এমনিতেই কোনো এক মনস্তাত্ত্বিক কারণে প্রথম থেকেই হৃদ খানের অপছন্দের তালিকায় ছিল মায়া। এবার সেও মায়ার অপছন্দের তালিকায় যুক্ত হয়ে গেল পরিপূরকভাবে। এতকাল মায়ার মনে থাকা রাজনৈতিককে ঘিরে সকল ভালো লাগাটা ক্রমশই ধীরে ধীরে তিক্ততার রূপ নিয়ে নিল। তার কারণটা অবশ্য মায়াকে করা হৃদ খানের অমানবিক আচরণটাকে দায়ী করা যায়। তার বদৌলতে আজ রাজনৈতিককে ঘিরে মায়ার ধারণা বদলালো। মনে ভীষণভাবে বাড়ি খেলো, যারা রাজনীতি করে তারা কখনো সভ্য জাতির মধ্যে পড়ে না। সেক্ষেত্রে হৃদ খানকে তার উদাহরণ হিসেবে দাঁড় করানো যায়। লোকটা আসলেই অহংকারী। ক্ষমতার দাপটে দিন দুপুরে পাবলিক প্লেসে মানুষ মারতেও তার বিবেকে বাধে না। নম্রতা ভদ্রতা বলতে কোনো শব্দ নেই হৃদ খানের মাঝে, বরং যা আছে সেটা হলো উগ্র, অহংকারী, বিবেকহীন, নিচু স্তরের মনসত্ত্বা। যাদেরকে যা দেখে সাধারণ মানুষ আর যাই হোক ভালোবাসা নয় বরং অপছন্দের লিস্টে প্রথমে ফেলে দেয়। সেক্ষেত্রে মায়াও অনীহার ঘৃণার লিস্টে ছিল হৃদ খানের নামটি প্রথমে। আজকাল মায়ার সাথে যতটা খারাপ হচ্ছে না কেন তার সব কিছুর পিছনে দায়ী ছিল শুধুমাত্র হৃদ খান নামক লোকটি। হঠাৎ করেই মায়ার জীবনে চলে আসলো। তারপর থেকে মায়ার সুন্দর জীবনটা দিন দিন কেমন অগোছালো করে তুলল। এর শেষ কোথায় মায়া নিজেও জানে না। তবে এই হৃদ খানের আগমন আর চায় না মায়ার জীবনে। মায়া ভীষণ ভয়ভীত এই লোকটার বারবার অনাকাঙ্ক্ষিত আগমন নিয়ে, যার শেষ মায়া দেখছে না কোথাও। কিন্তু মায়া এর শেষ চায়, ভীষণ করে চায়। মায়ার দীর্ঘ মনস্তাত্ত্বিক ধ্যান ভাঙল হঠাৎ বয়স্ক নার্সটির গম্ভীর কথায়। দেখি উঠে দাঁড়ান আপনি, আপনার কোমরের কাটার জায়গাটা ওয়াশ করতে হবে। মায়ার ভেজা চোখে নার্সের দিকে তাকালো। নার্সের কথায় যেন মায়ার কোমরের ব্যথাটা মুহূর্তে আরও জোরালো টনটন ব্যথা অনুভব করল। জুই মায়ার হাত ধরে সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করতে করতে বলল, দেখি ওঠ, গায়ের অ্যাপ্রনটা গুলতে হবে। নিশ্চুপ ভঙ্গিতে জুইয়ের সাহায্যে সোজা হয়ে দাঁড়াতে গিয়ে তীব্র কোমরের ব্যথায় কুঁকড়ে গেল তৎক্ষণাৎ। জুইয়ের বাহু ধরে নুয়ে গিয়ে আর্তনাদে কেঁপে ওঠে। সত্যি বলতে ভীষণ ব্যথা পাচ্ছে মায়া। মায়ার গায়ের সাদা ড্রেসটাতে এখনও ছোপ ছোপ রক্তের দাগ লেগে আছে। এমনকি বুকে জড়ানো মাথার সাদা হিজাবটাতেও রক্তে লাল হয়ে আছে। বয়স্ক নার্সটি বিরক্তি নিয়ে মায়ার বাহু চেপে নার্সের সম্মুখে টেনে দাঁড় করালো। মায়া তখনও চোখ মুখ কুঁচকে ব্যথা সহ্য করার চেষ্টা চালালো, কিন্তু বয়স্ক নার্সটি পরপর দক্ষ হাত চালিয়ে মায়ার অ্যাপ্রনের বোতামগুলো টেনে খুলতে খুলতে বলল, নাক টিপলে দুধ বের হবে, অথচ এই বয়সে বয়ফ্রেন্ড জুটাইছে রাজনৈতিক লিডার। এখন তো শুধু কপাল আর কোমর ফাটাইছে, 2 দিন যাক, তারপর দেখা যাবে আরও কি ফাটাই লিডারে। বয়স্ক নার্সটির কটাক্ষ কথায় মুহূর্তেই কান্না থেমে গেল মায়ার। বিষণ্ণে বিস্মিত দৃষ্টিতে তাকালো নার্সের দিকে। মহিলা নার্সটি মায়াকে খোঁচা মারল হৃদ খানকে নিয়ে। কিন্তু কেন? কি এমন করলো মায়া যে হৃদ খানকে মায়ার বয়ফ্রেন্ড মনে হলো নার্সের? মায়ার বিষণ্ণের ঘোরের মধ্যেই হঠাৎ আপত্তির মুখ খুলল জুই। মায়ার পক্ষ ধরে বলল, তেমন কিছু না আন্টি, ও শুধু একটা দুর্ঘটনার শিকার হয়েছে ব্যাস। এমনিতেই আমাদের কারোর সাথে কোনো সম্পর্ক নেই। জুয়ের কথা যে বয়স্ক নার্সটির বিশ্বাস হলো না সেটা নার্সের মুখ দেখেই ঠাউর করতে পারল মায়া। কি কারণে নার্স মায়ার উপর সন্দেহরত তাও বুঝতে পারছে না। তবে নার্সের নিজেরই বিরক্তি চেপে মায়ার গা থেকে অ্যাপ্রন আর গলা থেকে হিজাবটা টেনে খুলে জুয়ের হাতে দিতে দিতে জুইকে কটাক্ষ করে মায়ার উদ্দেশ্যে বলল, কে কতটা ধোয়া তুলসী পাতা সেটা আমাকে বোঝাতে হবে না মেয়ে। আমার মাথার চুল এমনি পাকা ধরেনি, বয়সের গুণেই পেকেছে। মন্ত্রীর ছেলের গাড়িতে আসা, ক্ষমতার দাপটে হসপিটালের এত হুলস্থুল পাকিয়ে বিশেষ ট্রিটমেন্ট নেওয়া,
এত সব কিছু তো মানুষ এমনি এমনি করে না, তাই না? তাছাড়া পুরুষ মানুষের দৃষ্টি দেখলেই একজন নারী বুঝতে পারে তার মনে কি আছে। সেক্ষেত্রে আমার অভিজ্ঞ চোখ ধোকা খাওয়ার নয়। তাই আমাকে মিথ্যা না বলে নিজের বোনকে ঠিক করে ধরো, ওর কোমর ওয়াশ করতে হবে। কথাটা বলতে বলতে নার্স মহিলাটি মায়ার কোমরের জামাটা টেনে পেটের ওপর তুলে আহত স্থানে তুলো চেপে রক্তটা পরিষ্কার করতে লাগলো। কাটা জায়গায় ব্যান্ডেজ করে দিয়ে পুনরায় জামাটা ঠিক করে দিল। ব্যস্ত হাতে নার্সের যন্ত্রপাতি গোছাতে গোছাতে নিষ্প্রভ শান্ত দৃষ্টিতে মায়ের দিকে তাকালো। এবার আর নার্সের দৃষ্টিতে বিরক্তি ছিল না, তবে চেহারাটা বেশ শক্ত রেখেই মায়াকে উদ্দেশ্যে ফের বলল, শোনো মেয়ে, তোমার বয়সী আমারও একটা মেয়ে ছিল। সেও তোমার মতো ভুল করে কিশোরী বয়সে ছাত্রলীগের লিডারের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল। বিনিময়ে আজ সে কবরে আছে। কিন্তু আমার মেয়ে কেন, কিভাবে মরেছে সেটা এখন না বলি। তবে তোমাকে এতটুকুই সাবধান করছি, রাজনীতি করা ছেলেদের সাথে ভবিষ্যৎ কখনোই ভালো হয় না। তুমি চাইলেও তাদের সাথে স্বাভাবিক জীবন পার করতে পারবে না, কারণ এরা নিজেদের জীবনের নিশ্চয়তা যেমন তোমাকে দিতে পারে না, তেমনি পরিবারেরও না। ভাগ্য ভালো থাকায় আজ তো তুমি শুধু কপাল আর কোমর ফাটিয়ে হসপিটালে এসেছো, কিন্তু পরের বার ভাগ্য তোমার সহায় নাও থাকতে পারে। তাই সাবধান করছি, মন্ত্রীর ছেলের পিছন ছেড়ে দাও, নয়তো অকালে সব কিছু হারাবে। বয়স্ক নার্সটির ভাষা ভাষা চোখে অশ্রু দেখল মায়া। হয়তো মেয়ে হারানোর শোক ছিল তাতে, কিন্তু মুখের ভঙ্গিমা নিদারুণ শক্ত তেজস্বী। মায়াকে কথাগুলো বলে ড্রেসিং করা রক্তের বাটিটা হাতে তুলে নিয়ে গেল। মায়া নার্সের যাওয়ার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে রইল। নিষ্পাপ মায়া কোনো কিছু না করেও সব সময় অপরাধী হয়ে যায়, এবারও তাই হলো। মন্ত্রী ছেলে মানে হৃদ খানের সাথে মায়ার কি এমন ভাব দেখালো তারা, যার জন্য মহিলাটি এত বড় আদেশবাণী শুনিয়ে গেল মায়াকে, সেটা তো বুঝতে পারছে না মায়া। হতভম্ব মায়া অবাক চাহনি ঘুরিয়ে তাকালো জুইয়ের দিকে। নার্সটির কথা আগামাথা কিছুই ঢুকছে না মায়ার মাথায়। সব কিছু কেমন মাথার উপর দিয়ে গেল, তবে মনে মনে সন্দেহ হলো বেশ। নিশ্চিত মায়ার বেহুশ হওয়ার পর কিছু একটা হয়েছিল হসপিটালে মায়াকে ঘিরে, যার জন্য হয়তো নার্সটি ভুল বুঝে মায়াকে হৃদ খানের সাথে জড়িয়ে দিল। জুই হিজাবটা মায়ার বুকে ওড়নার মতো করে জড়িয়ে দিতে দিতে স্বাভাবিক কণ্ঠে বলল, আরে, তোকে আমরা হৃদ খানের গাড়িতে করে নিচ্ছিলাম এখানে। ওনার বডিগার্ড আসিফ ভাইয়া আমাদের হেল্প করেছিল তোকে হসপিটালে আনতে। তবে এখানে এসে কিছু আপত্তিকর ঘটনা হয়েছিল তোকে ইমার্জেন্সি বেডে নিতে গিয়ে, এই জন্য মূলত নার্সটি ভুল বুঝলো তোকে। এবার চল, এখন বাসায় যাই। জুইয়ের মুখে আপত্তিকর ঘটনা শব্দটি মায়ার মনে বেশ কৌতূহল সৃষ্টি করল। কি এমন ঘটেছিল যে নার্স মায়াকে হৃদ খানের নামের সাথে জড়াচ্ছিল? জুই পাশ থেকে মায়ার কাঁধ জড়িয়ে রুম থেকে বের হতে চাইল। মায়া কোমরের ব্যথায় তখনও পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল ধীরে ধীরে, তবে মায়ার মনের কৌতূহলটা তখনও ছিল বেশ। সেটা দমাতে না পেরে প্রশ্ন করেই ফেলল, কি হয়েছিল, কোনো সমস্যা? জুই কয়েক সেকেন্ড লাগলো মায়ার কথাটা বুঝতে, বুঝেই সম্মতি দিয়ে বলল, কেন? নেতাদের কোলে চড়ে হসপিটালের দোতলায় আসলে যা হয় তাই হয়েছিল। এই নিয়ে গুঞ্জনের মুখে পড়েছিস তুই। ভয়ানকভাবে চমকে উঠে থমকে দাঁড়ায় মায়া। বিষণ্ণে মাথা ঘুরে উঠল মায়ার। হতভম্ব গলায় মৃদু চিৎকার করে উঠে তখনই। কি? মায়ার হঠাৎ চিৎকারে থতমত খেয়ে উঠল জুই। চমকে ওঠা ভঙ্গিতে মায়াকে নিয়ে জুইয়ের পা থামল তক্ষুনি হাসপাতালের করিডোরে। ইতস্তত জুই তৎক্ষণাৎ চোখ ঘুরালো আশেপাশে। চোখে পড়ল হসপিটালের যাতায়াতকারী মানুষের বাঁকা চোখ। তাদের মধ্যে একজন হৃদ নিজেও ছিল, তবে তার বাঁকা চোখ মায়ার উপর নয়, বরং সরাসরি তাকিয়েছিল মায়ার দিকে। কিন্তু হতবুদ্ধি মায়া তখনও বিষণ্ণের ঘোরে জুইয়ের দিকে তাকিয়ে। ইতস্তত জুই খানিকটা দ্বিধা নিয়ে চোখ ঘুরিয়ে মায়ার দিকে তাকালো। মায়ার কাঁধে হাতটা আরেকটু চেপে ধরে
খুঁচিয়ে আস্তে করে বলল, কি করছিস? আস্তে কথা বল, আশেপাশে মানুষজন দেখছে তোকে। ধ্যানরত মায়া মনোযোগ তখনও জুঁয়ের দিকে, যেন অনেকটা শক্টে আছে জুঁয়ের কথায় সে। হৃদ খানের কোলে ছিল, সে ভাবতেই যেন আতঙ্ক ছেয়ে যাচ্ছে মায়ার শরীর জুড়ে। তারপরও জুঁয়ের অনবরত খোঁচানিতে মায়া বাধ্য হলো ঘাড় বাঁকিয়ে সামনে তাকাতে।